কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি আরো 12 নিয়ে অঙ্কুরের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। প্রথমেই নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। মুর্শিদাবাদে ফের তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছে। যে বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন পুলিশ কর্মীও। মুর্শিদাবাদের সালারের উজুনিয়া গ্রামের ঘটনা। মনে করা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই বোমাবাজি, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। নির্বাচনের আবহে বারবার উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ। এবার তৃণমূল নেতার বাড়িতে যে বোমাবাজির ঘটনাস্থলে পৌঁছেছে সালার থানার পুলিশ। তবে গোষ্ঠী কোন্দলের জেরেই বোমাবাজির ঘটনা, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন এই সমস্ত সার্বিকভাবে এই প্রশাসনিক দায়িত্বে রয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বোমাবাজির ঘটনা যেমন ঘটছে, বোমা উদ্ধারের ঘটনাও ঘটছে। অভিজিৎ ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অভিজিৎ, মুর্শিদাবাদের তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কি জানা যাচ্ছে? পুলিশ কি অনুমান করছে প্রাথমিকভাবে? দেখো ভাস্বতী, এই মুহূর্তে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করার জন্য গ্রামের যে স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আজকে যে ঘটনাটা ঘটেছে, সালার থানার যে উজুনিয়া গ্রাম রয়েছে সেই গ্রামে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক তথা প্রাক্তন ব্লক সভাপতি যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ আজহারউদ্দিন সিজাদ, তার বাড়ি লক্ষ্য করে কিন্তু একাধিক বোমা ছোড়া হয়েছে। গ্রামের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তাজা বোমা রয়েছে। সেগুলো যেমন বোম স্কোয়াডের কর্মীদের খবর দিয়েছে পুলিশ। আজ কখন ঘটেছে এই ঘটনা অভিজিৎ? আজ কখন ঘটেছে এই ঘটনা? দেখো যে আজকে সকালের দিকে, আজকে কিন্তু সাত সকালেই বোমাবাজি শুরু হয় উজুনিয়া গ্রামে। সময় যত গড়ায় তত কিন্তু বোমাবাজির তীব্রতাও কিন্তু বাড়তে থাকে। প্রকাশ্য দিবালোকে সাত সকালে বোমাবাজি হচ্ছে, সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসই বা কি বলছে? দেখো, তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বোমাবাজি হয়েছে তিনি যেমন মুখ খুলেছেন, তিনি যেমন জানিয়েছেন, যদিও কারোর নাম নেননি, তবে কিন্তু কে বা কি উদ্দেশ্যে এটা করছে সেটা একটা ইন্ডিকেট করছে যে দলেরই একাংশের লোকজন এটা করার চেষ্টা করছে, অর্থাৎ এলাকা দখল করার জন্য কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে যিনি ব্লক সভাপতি রয়েছেন মুস্তাফিজুর রহমান, সালারের যিনি ব্লক সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তিনি কিন্তু এখনো পর্যন্ত মুখ খোলেননি এই বিষয়ে। তবে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে বা স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি সেটা কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দল। জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে? কারণ এখনো পর্যন্ত যিনি আক্রান্ত তিনি বিরোধী রাজনৈতিক দলের দিকে আঙুল তুলছেন না। গোষ্ঠী কন্দলের বিষয়, সেই গোষ্ঠী কন্দল কার সঙ্গে কার, সেই বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বর কি প্রতিক্রিয়া? দেখো, জেলা সভাপতিকে যখন বিষয়টা নিয়ে জানতে চাই, ইনি অপূর্ব সরকার রয়েছেন, যে পুলিশ তিনি একটাই জানিয়েছেন যে ঘটনা যে বা যারা দোষী তাদেরকে পুলিশ অবিলম্বে গ্রেপ্তার করুক। পুলিশ যে প্রশাসনের যে ভূমিকা সেটা সদর্থক ভূমিকা দেখিয়ে ঘটনার যাতে আর না বাড়াবাড়ি হয় সেটার দিকে লক্ষ্য রেখে যেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করে, সেক্ষেত্রে যেন কোনো রকম বাদ বিচার না করে, এমনটাই জানাচ্ছে। তবে যে গোষ্ঠী কন্দল সেটা কিন্তু মানতে নারাজ দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ জেলা নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু যে গোষ্ঠী কন্দল সেটা কিন্তু এখনো পর্যন্ত মানতে নারাজ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। লোকসভা নির্বাচনের আবহে বারবার সামনে আসছে সন্দেশখালী ইস্যু। সন্দেশখালীর নেজাটে তৃণমূল কংগ্রেসের সভা ছিল, আর সেখানে মহিলাদের হাতে যে ঝাঁটা নিয়ে আন্দোলন সন্দেশখালীতে, তা নিয়ে কটাক্ষ তৃণমূলের। এই ঝাঁটাগুলো চকচকে নতুন ঝাঁটা, আর কি বলেছে? একই সঙ্গে কলকাতার বড় বাজার থেকে এই ঝাঁটা আনা হয়েছে, শুভেন্দু অধিকারী যোগান দিয়েছেন এই ঝাঁটার, এমনটাই কটাক্ষ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যের মন্ত্রী সুজিত বসু কথা বলেছেন, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই ঝাঁটা নিয়ে যে হঠাৎ করে বিক্ষোভ প্রদর্শন, তাতে কতটা অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব? দেখো, সন্দেশখালীর এখন আন্দোলনের ঝাঁটা ইস্যু, অর্থাৎ ঝাঁটা তুমি কার, এই প্রশ্নটা কিন্তু সন্দেশখালীর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে এই ঝাঁটাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু শাসক দল আসরে নেমেছে। তুমি জানো, তৃণমূল প্রার্থী শেখ হাজিনুল ইসলামের সমর্থনে যে ন্যায়াতে অর্থাৎ সন্দেশখালীর আকড়াতলায় এই যে প্রকাশ্য জনসভা ছিল, সেখানে ছিল
বিধায়ক সুকুমার মাহাতো, দমকল মন্ত্রী সুজিত বসু, তারা কিন্তু যে সুজিত বসু যেটা বলেছেন প্রকাশ্য সভায়, যেসব তাদের কর্মী সমর্থকরা ছিল তাদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা যেসব ঝাঁটা দেখছেন এই নতুন চকচকে ঝাঁটা আসলে কোথায়, কলকাতা থেকে ঝাঁটা পাঠাচ্ছে, আর কে পাঠাচ্ছে? বিরোধী দলনেতা। এই নিয়ে কিন্তু রীতিমতো এটাও যেমন তিনি বলেছেন, পাশাপাশি কোড আন করে এই কথাটাও বলেছেন যে সন্দেশখালীতে জেনে রাখুন আগামী লোকসভা নির্বাচনে 2 লক্ষ ভোটে জিতবো। এই নিয়ে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রয়োজনে পা দেবেন না। কিন্তু এই ঝাঁটা ইস্যুকে এবার কটাক্ষ করতে যাচ্ছে না বিজেপি নেতৃত্ব। তারা বলছে সন্দেশখালী আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেখানকার মহিলা সহ একাধিক জমি আন্দোলন, তাদের বিরুদ্ধে অত্যাচার হয়েছে, তার জন্য মানুষ লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেড়েছে। কিন্তু পাশাপাশি যে তৃণমূল যে শাসক দল কটাক্ষ করে ছুড়ে দিয়েছে এই ঝাঁটাগুলো চকচকে লম্বা এবং বাইরের থেকে পাঠানো হচ্ছে, অর্থাৎ কলকাতা থেকে। যদি বাড়ির ঝাঁটা হতো তাহলে দেখলে তো আপনারা বুঝতেই পারতেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এবার আপনাদের শোনাই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সন্দেশখালীর ন্যাজাটে সভা থেকে ঠিক কি কটাক্ষ করেছেন সন্দেশখালীর এই ঝাঁটা ইস্যুকে সামনে রেখে। আজকে দেখছিলাম টিভিতে ঝাঁটা ফাটা নিয়ে, ঝাঁটাগুলো দেখো মনে হচ্ছে সব নতুন ঝাঁটা, বড় বাজার থেকে কিনে নিয়ে আসে, তাই না? সব নতুন নতুন ঝাঁটা। আমি তো ঝাঁটা দেখলে বুঝতে পারি ওটা তো বাড়ির ঝাঁটার না। বাড়ির ঝাঁটাগুলো দেখে বলছিলাম লিটন দেখ ঝাঁটাগুলো মনে হচ্ছে নতুন ঝাঁটা, সব কলকাতা থেকে শুভেন্দু পাঠিয়ে দিয়েছে। বসিরহাট 2 লাখে ভোটে এখন জিতে আছে, 2 লাখ ভোটে জিতে আছে, বিভ্রান্ত কেউ হবেন না। সুজিত বসুর এই মন্তব্য প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের সঙ্গে। কি প্রতিক্রিয়া তার শোনাবো। মানবদের উপর যেভাবে আক্রমণ নামছে, এটা যদি রক্ষা করতে হয় তাহলে দরকার। ওদের জীবনের অভিজ্ঞতা থেকেই ঝাঁটা হাতে ধরেছে, তারপরে কে বা কারা কিভাবে কলকাতা থেকে ঝাঁটা এনে দিয়েছে সেটা কৌতুক করতেই পারে, কিন্তু ঝাঁটা পেটা করে শেষ পর্যন্ত যারা লুট করছিল তাদেরকে তো তারা এই আন্দোলনকে শানিত করার জন্য তারাও তো শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো। ঝাঁটাটা নিয়ে এত কটাক্ষ করার কি আছে? বোধ বুদ্ধি নেই? মাখনেদের উপরে অত্যাচার হয়নি সন্দেশখালীতে? সন্দেশখালী আক্রমণ নামেনি? তাহলে কেন ওরা গিয়ে বলছে এখন জমি ফেরত দেবো? কেন বলছে জমি ফেরত দেবো? কেন বলছে টাকা ফেরত দেবো? তার মানে জমি লুট হয়েছে, টাকা লুট হয়েছে, মা বোনেদের উপর অত্যাচার হয়েছে। বাস্তব সত্যটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে এখন। আর এখন যা হচ্ছে ঝাঁটা পেটা, তারপরে যা যা নাটক করা হচ্ছে, এইগুলো হচ্ছে নাটক। মূল আন্দোলনটাকে তারা আড়াল করার চেষ্টা করছে। ভাস্বতী, যেটা দেখো সন্দেশখালী সংক্রান্ত যাবতীয় যে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল সেটাকে তৃণমূল কংগ্রেস বারংবার প্রশমিত করার জন্য প্রশাসনের মাধ্যমে অভিযোগ জমা নিয়ে তার প্রতিকার করার চেষ্টা করেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির ইন্ধনে হোক বা স্বতঃস্ফূর্ত হোক, যে কোনো কারণেই হোক, এই বিক্ষোভ কিন্তু সম্পূর্ণ প্রশমিত হচ্ছে না, হয়েই চলেছে। একদমই তাই। এবং সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বারবার বিজেপির নেতৃত্ব এবং বঙ্গ বিজেপি নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব তারা যখন নির্বাচনী প্রচারে এসেছেন এ রাজ্যে বারবার সন্দেশখালী ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন। যদিও তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে যে সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনা সবটাই পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, এবং গত কয়েকদিন ধরে সন্দেশখালী ইস্যুতে যে স্টিং ভিডিও সামনে এসেছে সেখানে বারবার বিজেপির তরফেই বলতে শোনা গিয়েছে সেই সমস্ত ভিডিওর কথোপকথনে যে এই যে সন্দেশখালীর আন্দোলন তা সম্পূর্ণ পরিকল্পিত এবং মিথ্যা ধর্ষণের অভিযোগ সাজানো হয়েছে, এমনটা যেরকম অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি এই অভিযোগও সামনে এসেছে সন্দেশখালী আন্দোলনের যারা মুখ তাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাদের পরিচয় নিয়েও কিন্তু সন্দিহান প্রকাশ করেছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। এই সন্দেশখালী নিয়েই তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন সহ সভাপতির বক্তব্য, মহিলারা রাত জেগে পাহারা দিচ্ছেন। একদমই। এবং পাশাপাশি তিনি এও বলেছেন এতদিন একতরফা ভোট হতো, শাহজাহানের ভাই গুন্ডারা বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে, ভোটের দিন তৃণমূলকে খুঁজে পাবেন না, সন্দেশখালীতে বিরাট লিড নেবে বিজেপি, জোড়াফুলকে নিশানা দিলীপ ঘোষের। কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো। আপনারা দেখছেন মহিলারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন, নিজের বাড়ি পাহারা দিচ্ছেন এবং ওখানে ভোট পাহারা দিচ্ছেন। এতদিন ওখানে একতরফা ভোট হতো, শাহজাহান বলে দিত আর যারা তাদের লোক গিয়ে ভোট দিয়ে আসতো। আজ শাহজাহান নেই, তার ভাই এবং আর গুন্ডারা সব ধমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে।
আপনারা দেখেছেন মহিলার সঙ্গে কি অত্যাচার, রাত্রেবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, পুলিশও মারছে মহিলাদের চলে ঝুঁটি ধরে। তো ভয় দেখানোর চেষ্টা চলছে ওই সব ভোটগুলো লুট করার। কিন্তু আমি বলে দিচ্ছি, ভোটের দিন দেখবেন টিএমসিকে খুঁজে পাবেন না, লোকে ভোট দেবে যেমন বাকি জায়গায় দিয়েছে। আর চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, নির্বাচনী প্রচারে গিয়ে বা প্রাতঃভ্রমণে বারবার বিতর্কিত মন্তব্য করে সামনে আসছেন দিলীপ ঘোষ, কোন পরিপ্রেক্ষিতে এই বিষয়ে তিনি আজ উত্থাপন করলেন? চন্দন, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? কোন প্রসঙ্গে আজ এই বিষয়ে উত্থাপন করলেন দিলীপ ঘোষ? কারণ এর আগে আমরা বারবার দেখেছি নির্বাচনী প্রচার হোক বা প্রাতঃভ্রমণে বারবার বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। হ্যাঁ, একদমই ভাস্বতী। দেখো, আজকে সকালবেলায় প্রত্যেক দিনের মতন আজকেও প্রাতঃভ্রমণে বেরোয় দিলীপ ঘোষ এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিক একজন প্রশ্ন করেন যে শাহজাহানের যে ডেরা অর্থাৎ সন্দেশখালী, সেখানেতে সিবিআই ক্যাম্প করেছেন, কি বলবেন? তারই উত্তরে তিনি বলেছেন যে আপনারা দেখেছেন মহিলারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে, নিজের বাড়ি পাহারা দিচ্ছে, নিজের ভোট পাহারা দিচ্ছে। এতদিন ওখানে একতরফা ভোট হতো, শাহজাহান বলে দিত আর তাদের লোক ভোট দিয়ে আসতো। আর শাহজাহান নেই, তার ভাই এবং গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। আপনারা দেখেছেন মহিলা কি অত্যাচারিত হয়েছে, রাত্রিবেলায় তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, পুলিশও মারছে মহিলাদের চুলির মুঠি ধরে, ভয় দেখানোর চেষ্টা চলছে, ওদের ভোটগুলো লুঠের। কিন্তু আমি বলে দিচ্ছি, অর্থাৎ দিলীপ ঘোষ বলছেন, তিনি বলছেন ভোটের দিন দেখবেন টিএমসি কে খুঁজে পাবেন না, লোকে ভোট দেবে যেমন বাকি জায়গায় রয়েছে বিজেপিকে, ঠিক ওইখানে বিরাট লিড দেবে বিজেপিকে সন্দেশখালী থেকে, এমনই কিন্তু মন্তব্য করেন দিলীপ ঘোষ। ভাস্বতী, ধন্যবাদ চন্দন। আপনারা দেখছেন আরো আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বঙ্গ বিজেপির বিজ্ঞাপন বিভ্রাট। মেট্রো রেল সংক্রান্ত বিজ্ঞাপনে সিঙ্গাপুরের মেট্রোর ছবি দেওয়ার অভিযোগ উঠল। সিঙ্গাপুর কি অখণ্ড ভারতের মধ্যে? বিজেপির আরো এক মিথ্যা। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ তৃণমূল সাংসদ সাকেত গোখলে। সাকেত গোখলে যে টুইটটি করেছেন সেখানে খুব স্পষ্টভাবেই তার বক্তব্য, যখন 10 বছরে কাজের পরিমাণ শূন্য, তখন মিথ্যা এবং অপপ্রচারের ওপর নির্ভর করছে ভারতীয় জনতা পার্টি। সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীকে খোঁচা তৃণমূল কংগ্রেসের। সিঙ্গাপুরকে অখণ্ড ভারতের মধ্যে বিজেপির আরো এক মিথ্যে সামনে আসছে। সাকেত গোখলের এই টুইট এবং সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ তৃণমূল সাংসদ সাকেত গোখলে। 10 বছর আগে যে বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছিলেন বিজেপি নেতৃত্ব গোটা ভারতবাসীকে, সেই স্বপ্ন এখনো অবধি পূরণ হয়নি এবং সেখানে 10 বছরে কাজের পরিমাণ শূন্য। সিঙ্গাপুরের মেট্রোর ছবি, সিঙ্গাপুরকে অখণ্ড ভারতের মধ্যে বিজেপির আরো এক মিথ্যা সামনে এলো। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। খুব স্পষ্টভাবেই তার অভিযোগ যে ভারতীয় জনতা পার্টি মিথ্যা, ঘৃণা ভাষণ এবং অপপ্রচার, মিথ্যা প্রচারের ওপরেই নির্ভর করে রয়েছে, এমনই দাবি সাকেত গোখলের। তার টুইটে তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে মোদি হ্যাজ বিল্ট টনস অফ মেট্রো লাইন্স, এবং সেক্ষেত্রেই খুব স্পষ্টভাবেই সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুর মেট্রোর ছবি। সেই টুইট আপনাদের সামনে তুলে ধরছি, সাকেত গোখলের সেই টুইট। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, সাকেত গোখলের এই টুইট ঠিক কি ইঙ্গিত? দেখো, সাকেত গোখলের পক্ষ থেকে যে টুইট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এ রাজ্যের যে মেট্রো রেলগুলি হয়েছে সবগুলি কিন্তু কংগ্রেস আমলে তৈরি হয়েছে, অর্থাৎ ইউপিএ যখন গভর্নমেন্ট ছিল সেই আমলে তৈরি হয়েছে। কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। এবং সেখানে সাকেত গোখলে যেটা বলেছেন যে এ রাজ্যে কর্মসংস্থান কিভাবে বাড়বে, যেভাবে শহরের মেট্রো পরিষেবার কথা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, কংগ্রেস বলছে তারা করেছেন, বিজেপি বলছে তারা করেছেন। তবে কংগ্রেসের যে রাজত্ব ছিল, অর্থাৎ ইউপিএ গভর্নমেন্ট ছিল, তখনই কিন্তু গোটা দেশ জুড়ে মেট্রো পরিষেবা বেড়েছিল। সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি আজকে যে মেট্রো পরিষেবার কথা বলেছেন সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাকেত গোখলে কটাক্ষ করেছেন। এবং দেখো, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে এনডিএ গভর্নমেন্ট তৈরি হয়েছে তারা কয়েকটি জায়গায় মেট্রোর সম্প্রসারণ করেছেন, শুধুমাত্র কোনো জায়গাতেই নতুন করে মেট্রো প্রতিস্থাপন হয়নি। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কটাক্ষ করা হয়েছে।
একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে যেমন টুইটের ছবি রয়েছে, তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে তিনি দুটি ছবি পাশাপাশি রেখেছেন, একটি বিজেপির বিজ্ঞাপনের ছবি এবং তার পাশেই যে ছবিটি থেকে ছবিটিকে ব্যবহার করা হয়েছে বিজ্ঞাপনে সেই ছবি, অর্থাৎ সিঙ্গাপুর যে মেট্রো রেল রয়েছে এমআরটি, সেই এমআরটির ছবি এবং তার পাশেই রয়েছে বিজেপির বিজ্ঞাপনের ছবি। দুটি ছবি একদম পাশাপাশি রেখে তিনি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে ব্যবহার করা হয়েছে সিঙ্গাপুর মেট্রো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আপনাদের দলের সাংসদ যে ছবি ব্যবহার করেছেন, এই ছবির মাধ্যমে আদতে বিজেপির এটা প্রয়োজন হচ্ছে কেন, আপনারা কি মনে করছেন? দেশে কিছু করতে না পারলে বিদেশের ছবি দিয়ে তারা এই প্রচার করবে, এটাই তো স্বাভাবিক। দেশে তো তারা কিছু করতে পারেনি, দেশের সমস্ত সম্পদ তো তারা বিক্রি করে দিয়েছে। তারা দেশকে মা বলেছে, আর মায়ের সমস্ত অলংকার, এক একটা প্রফিটেবল সংস্থা, সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে। সেই জন্য তারা এই ধরনের কাজ করছে, এছাড়া তাদের হাতে কোনো গতি নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তার বক্তব্য যে দেশের কিছুই করেনি, দেশকে দেশমাতৃকাকে পূজা করলেও তার অলংকার সমস্ত লাভজনক সংস্থাগুলিকে বিলগ্নীকরণের পথে হেঁটেছে এই কেন্দ্রীয় সরকার। বঙ্গ বিজেপির যে বিজ্ঞাপন বিভ্রাট, আর এ নিয়ে তৃণমূল সাংসদের তরফে যে কটাক্ষ করা হয়েছে টুইটে তৃণমূল সাংসদ সাকেত গোখলে, যেখানে তিনি লিখেছেন যে 10 বছরে যেখানে কাজের পরিমাণ শূন্য, 10 বছরে যেখানে সাধারণ ভারতবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রত্যাশার স্বপ্ন দেখানো হয়েছে, সেখানে এ বিষয়ে তুলে ধরে যে টুইট আপনাদের সামনে তুলে ধরছি, সাকেত গোখলের টুইট, বিজেপির আরও এক মিথ্যা এবার সামনে এলো। কিভাবে ভারতের শহরে শহরে পৌঁছে গেল মেট্রো পরিষেবা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিজ্ঞাপনের ওপরে এমনই শিরোনাম লেখা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। কিন্তু যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেই ছবিটি সিঙ্গাপুর মেট্রোর ছবি এবং সেই ছবি ব্যবহার করাতেই তৃণমূল কংগ্রেসের সাংসদ সেই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন। তার টুইটে সরাসরি তিনি বলেছেন বিজেপি কোনো কাজ করেনি, যে কারণে সিঙ্গাপুরকেও অখণ্ড ভারতের মধ্যে যেন অন্তর্ভুক্ত করার প্রয়াস বিজেপির, তার কারণ দেশের উন্নতি তারা করতে পারেনি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে তিনি ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির একটি বিজ্ঞাপন দেখিয়েছেন, যে বিজ্ঞাপনে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুর মেট্রোর ছবি ব্যবহার করা হয়েছে। কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, বিষয় হচ্ছে যে আগামী দিন ভারত কোন দিকে যাচ্ছে তার দিশা দেখানো হয়েছে। এসব বাকিরা বুঝতে পারবে না, যারা সাদা চোখে দেখতে অভ্যস্ত নয় তাদের কাছে সাদা জিনিস সাদা লাগবে না। সেই কারণে ভারত কোথায় ছিল, আজ ভারত কোথায় এসে দাঁড়িয়েছে। যে কাজ স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার করতে পারেনি, 10 বছরে তার দ্বিগুণ কাজ ভারতীয় জনতা পার্টির মোদীজির নেতৃত্বে সরকার করে দেখিয়েছে। আজকে ভারতবর্ষের স্থান এমন একটা জায়গায় বিশ্বে যে যেখানে কোনো বিশেষ সিদ্ধান্ত ভারত ছাড়া হওয়া সম্ভব নয়। আজ চন্দ্রযান চাঁদে চলে যাচ্ছে, অর্থাৎ ভারতের অর্থনীতিও ধীরে ধীরে আজকে এমন একটা জায়গায় বিশ্বে দাঁড়িয়েছে যা আজকে উল্লেখযোগ্য জায়গায়। সেই কারণে আমি মনে করি যারা এই জাতীয় সমালোচনা করার জন্যই সমালোচনা করে, যারা খুদ ধরে বেড়ানো যাদের কাজ, তারা এই উন্নয়ন বুঝতে পারবে না। তারা উন্নয়ন দেখতে থাক, মাঠের বাইরে বসে খেলা দেখুক, যখন খেলায় টেস্ট ট্রফি হবে তখন তারা হাততালি দেবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রাহুল সিনহা। ফিরেলাম বিরতির পর। আপনারা দেখছেন আরো 12, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে গুরুত্বপূর্ণ খবরে যাব, বিজেপি কর্মীদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগে সবং থানা ঘেরাও করলো ভারতীয় জনতা পার্টি। বিজেপির অভিযোগ, সবং ব্লকের বেশ কয়েকটি অঞ্চলে রাতভর তৃণমূল কংগ্রেসের লোকজন হামলা চালিয়ে ভয় দেখাচ্ছে, আর দোষীদের শাস্তির দাবিতেই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। দেখছেন সেই ছবি।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির যদিও দাবি পুরোটাই বিজেপির গোষ্ঠীকন্দল, আর দোষ চাপানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপর। সৌম্যকান্তি ত্রিপাঠী রয়েছেন ফোন লাইনে। সৌম্যকান্তি, বিজেপি কর্মীবৃন্দ তারা কি বলছেন, কর্মী সমর্থকরা, এবং এই মুহূর্তে থানা ঘেরাও করেছেন তারা, কি পরিস্থিতি সেখানকার? হ্যাঁ, যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে গতকাল অর্থাৎ শুক্রবার দিন সন্ধ্যের পর থেকে কোলন্দা, রাউতারাপুর এবং দশগ্রাম এই বেশ কয়েকটি এলাকাতে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি কর্মীরা যে তাদের কর্মীদেরকে এইসব এলাকায় মারধর করা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে সকাল থেকে দফায় দফায় সবং থানা অবরোধ করে তারা, এবং সবং থানার গেটে তারা বিজেপির যে পতাকা, দলীয় পতাকা সেটে দিয়ে গেট বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ দেখায়। দফায় দফায় থানার সামনে শুয়ে পড়ে বিজেপি কর্মীরা এবং বারবার তাদের থানাকে ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ যে বিজেপি কর্মীদেরকে বেছে বেছে মারধর করা হচ্ছে এবং পুলিশের উপস্থিতিতে তা হয়েছে, এবং এই অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখায়। যদিও বা সবংয়ের ব্লক তৃণমূলের সভাপতি আবু কালাম বক্স তার দাবি যে তৃণমূলের কোনো বিষয় নয়, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। গ্রাম্য একটি বিবাদকে কেন্দ্র করে দশগ্রামে মারধর হয়েছে, গোলন্দাতেও মারধর হয়েছে, এবং সেগুলো সবই এই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের। এখনো পর্যন্ত এই ঘটনায় বিজেপির অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কি ভূমিকা জানিয়ে রাখি, বিজেপি এই যে অভিযোগ দায়ের করে বিজেপি কিন্তু থানা ঘেরাও করেছে। এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ বিজেপির পক্ষ থেকে থানাতে দায়ের করা হয়নি। তারা থানা ঘেরাও করে অবরোধ বিক্ষোভ জানিয়েছিল বেশ কিছুক্ষণ। পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেই অবরোধ বিক্ষোভ এই মুহূর্তে উঠে গিয়েছে, এবং জানিয়ে রাখি যে বিজেপির যেটা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে তাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই তারা সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছিল, থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিল। পরে যদিও বা পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ উঠে যায়, এবং পুলিশ জানিয়েছে যে বিষয়টি নিয়ে তারা তদন্ত করবে। একদমই ধন্যবাদ। সৌম্যকান্তি ত্রিপাঠী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াসবর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মমতার আরামবাগে সভা রয়েছে, তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে সভা রয়েছে। অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরে সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই এই দুটি সবার দিকে নজর রাখতেই হবে, তার কারণ একদিকে আমরা দেখেছি গতকালও বিরোধী দলনেতা বেশ কিছু আক্রমণ করেছেন রাজ্যের সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তার নিশানা ছিল, ফলে সেক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী তার কোনো জবাব দেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণুপুর থেকে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। সরাসরি চলে যাব স্বরূপের কাছে। স্বরূপ, আজকে বিষ্ণুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোর নির্ধারিত সময় কখন, এবং সেখানে এই মুহূর্তে নিরাপত্তা সংক্রান্ত চিত্রই বা কি দেখতে পাচ্ছ? সাধারণ মানুষের কি প্রত্যাশা, মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দিতে পারেন আজকে? একেবারে দেখো, মল্লগড়ের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে তার এই সভা। রীতিমতো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রস্তুত রয়েছেন, কারণ মল্লগড়ের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা তৃণমূলের কাছে একটা বাড়তি প্রাপ্তি, বাড়তি একটা অ্যাডভান্টেজ। কারণ সামনেই লোকসভা নির্বাচন, ষষ্ঠ দফার নির্বাচন, 25শে মে বাঁকুড়া বিষ্ণুপুর দুটি লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী রয়েছেন বা তৃণমূলের কর্মীরা, নেতারা যারা বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রচার করছেন, দলীয় প্রার্থীর সমর্থনে কোথাও কোথাও প্রচার করছেন, কোথাও সুজাতা মণ্ডল বিভিন্ন জায়গায় প্রচার করছেন। কিন্তু আজকের এই যে নির্বাচনী জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষ্ণুপুরের হাই স্কুলের মাঠে, সেই রাজনৈতিক সভা থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেটা অবশ্যই শোনার জন্য মুখিয়ে রয়েছেন তৃণমূল নেতৃত্ব। তবে রাজনৈতিক মহল যেটা মনে করছেন, বিষ্ণুপুর লোকসভা তৃণমূলের কাছে অবশ্যই একটা চ্যালেঞ্জ। কারণ এখানে যিনি সাংসদ রয়েছেন, দুবার জয়ী সাংসদ সৌমিত্র খা, তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। অর্থাৎ তৃণমূল একটা চ্যালেঞ্জ প্রথমেই ছুড়ে দিয়েছে সুজাতা মণ্ডলকে প্রার্থী করে দিয়ে। এরপর সুজাতা মণ্ডলের যে নেতৃত্বে বা সুজাতা মণ্ডল যেভাবে প্রচার করছেন, তিনি মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা আদায় করতে পারলেন
করলেন। আর তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষ্ণুপুর লোকসভাতে দুটি সভা, কিছুদিন আগেই পাত্রসায়রে সুজাতা মণ্ডলের সমর্থনে একটি সভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় সভা বিষ্ণুপুরের হাই স্কুলের মাঠে, অর্থাৎ মল্লগড় মন্দিরনগরী পর্যটনের শহর বিষ্ণুপুরের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। তৃণমূল নেত্রীর কাছে, তৃণমূল কর্মীদের কাছে অবশ্যই একটা বাড়তি অ্যাডভান্টেজ বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। কারণ আজকের সভা তৃণমূলের ভোট বাক্স থেকে, তৃণমূলের ভোট বাক্সকে অনেকটাই সমৃদ্ধি করবে, অনেকটাই সুদৃঢ় করবে, এমনটা মনে করছে বা এমনটা প্রত্যাশা রয়েছে তৃণমূল নেতৃত্বের। কারণ বিষ্ণুপুর লোকসভার আসন তৃণমূলের যে বিজেপির ছিল, পরবর্তীকালে 2021-এর নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা তৃণমূলের হাতছাড়া হয়েছিল, যদিও পরবর্তীকালে বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদান করেছেন। তার পরবর্তীকালে যে পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে দুজন বিজেপির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভালো ফল করেছে। স্বাভাবিকভাবেই যে এই যে ভালো ফল, তৃণমূল কংগ্রেস আদৌ বিষ্ণুপুর লোকসভার আসন জিততে পারে কিনা সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু আজকের এই সভা তৃণমূল নেতৃত্বের কাছে বা তৃণমূল কর্মীদের কাছে বা তৃণমূলের প্রার্থীর কাছে একটা বাড়তি অক্সিজেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে আমরা নজর রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নিজের কেন্দ্রে ডায়মন্ড হারবারে রোড শো করবেন। তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়নগরে জনসভা করবেন। সেখানকার তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাথে সাথ হয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনার অধিকাংশ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে সেই জায়গা থেকে যে কোনো সংশয় নেই তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারা বারংবারই সে কথা বলেছেন। আজকে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রোড শো থেকে বা কুলতলির জনসভা থেকে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। একদমই তাই। প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন কুলতলি থেকে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এবার যেরকম ভাবে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমরা দেখেছিলাম যে মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি আত্মবিশ্বাসী ছিলেন এবং গোটা রাজ্যে জয়ের ক্ষেত্রে ডায়মন্ড হারবারকে এগিয়ে রেখেছিলেন তিনি। প্রত্যাশা কতটা মিলছে, জনসমর্থন কতটা রয়েছে এই মুহূর্তে? প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তারাও রয়েছে। আমরা প্রত্যেককে অনুরোধ করবো, আজকে ঠিক পুজোর সময় আমাদের যে জয়নগর লোকসভা জামতলা ঠিক আমাদের একেবারে প্রিয়গোপাল, তুমি সঙ্গে থাকো, আমরা নজর রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে। যেরকম জয়নগরে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, পাশাপাশি রোড শো রয়েছে তার, এবং 2014-2019 জয়লাভ করেছিলেন ওই কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে এবারের যে লোকসভা নির্বাচন 2024-এর জয়ের মার্জিন কিন্তু, অর্থাৎ ব্যবধান কিন্তু আরো বাড়াতে চান। একটা বিষয় অবশ্যই নজরে রাখার, মজনু লস্কর বলে একজনকে আইএসএফ এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে, যে কেন্দ্র থেকে দাঁড়ানোর কথা ছিল নওয়াজের। ফলে সেই জায়গা থেকে মজনু লস্কর সংখ্যালঘু ভোট কতটা টানতে পারেন সেটাও ডায়মন্ড হারবার কেন্দ্রে অবশ্যই দেখার বিষয় রয়েছে। একদমই তাই। এবং আইএসএফ এর তরফে নওশাদ সিদ্দিকী তিনি নিজেই জানিয়েছিলেন যে এই কেন্দ্র থেকে লড়বেন, এবং এই বিষয়ে তিনি আশা প্রকাশ করলেও পরবর্তীতে আইএসএফ প্রার্থী হিসেবে অন্য একজনের নাম উঠে আসে। প্রিয়গোপালের কাছে যাব আরো একবার। প্রিয়গোপাল, আজকের যে সভা, সেই সভা ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কতটা উচ্ছ্বাস উদ্দীপনা? অন্যদিকে লোকসভা কেন্দ্র, নিজের লোকসভা কেন্দ্রে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই। দেখো ভাষ্য দিদি, তোমাকে প্রথমে বলে রাখি যে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলি জামতলা হাট সংলগ্ন এলাকায়। এখানে আর কিছুক্ষণ পরেই সভা করবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গতকাল থেকেই কিন্তু এখানে প্রস্তুতি পর্ব তুঙ্গে, এবং কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল এখানে কিন্তু গতকাল থেকেই কিন্তু এই প্রস্তুতি খতিয়ে দেখছেন। আমি আমার ক্যামেরা পার্সন বাবুল হোসেনকে দেখাতে বলবো যে আর কিছুক্ষণের মধ্যেই যে এই মঞ্চে এসে উপস্থিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এমনিতে স্টেজের ওপরে উপস্থিত রয়েছেন ক্যানিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সহ একাধিক, এবং আজ যে জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে কিন্তু এই সভা, এবং এই সভায় কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো দেখা যাচ্ছে, এবং কড়া আটোসাটো নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই সভা হবে। দিদি একদমই ধন্যবাদ জানাবো। প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আজ নিজের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, এবং সেই রোড শো ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা, তাদের মধ্যে যেরকম আলাদা রকম উচ্ছ্বাস, অন্যদিকে প্রতিমা মণ্ডলের যে জয়নগরের সভা রয়েছে সেখানেও কিন্তু সকাল থেকে যে প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এই মুহূর্তে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা একে একে আসতে শুরু করেছেন।
আগামী সোমবার যে কেন্দ্রগুলিতে লোকসভা নির্বাচন রয়েছে তার মধ্যে হাওড়া অন্যতম এবং লোকসভা ভোটারের প্রচারের আজকে শেষ দিন। হাওড়ায় আজ বামেদের প্রচার জমজমাট চলছে। বামেদের প্রার্থী বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সকাল থেকেই প্রচারে বেরিয়েছেন। একদমই হাওড়ার জাপানি গেট থেকে প্রচার শুরু হয়, কদমতলায় শেষ হয় প্রচার। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন প্রার্থী। প্রচারে মহিলারা ঢাকঢোল বাজিয়ে অংশ নেন। দেখছেন সেই ছবি। বিশিষ্ট আইনজীবী সব্যসাচী তিনি এবার সেখান থেকে চট্টোপাধ্যায় সেখান থেকে এবার প্রার্থী হয়েছেন সিপিএম এর তরফে। সাধারণ মানুষের সঙ্গে আজ সকাল সকাল তিনি জনসংযোগ সারেন এবং বিভিন্ন বাজারে ঘুরে প্রচার কর্মসূচি সারেন তিনি। হাওড়ার জাপানি গেট থেকে শুরু হয় নির্বাচনী প্রচার, কদমতলায় গিয়ে শেষ হয় এই প্রচার। এই কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিজেপির প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী প্রাক্তন মেয়র। ফলে এই কেন্দ্রে একটা জমজমাট লড়াই হতে চলেছে। এবং সেখানে বামেরাও যে এই লড়াইয়ে জোর টক্কর দেবে সে কথাই বারংবার দাবি করছেন বামেদের কর্মী সমর্থকরা এবং একই দাবি বামেদের প্রার্থীদের মুখেও। আর এবার যে খবরে নজর রাখবো, পঞ্চম দফার ভোট প্রচারের শেষ দিন শনিবার। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কল্যাণী বিধানসভা এলাকায় প্রচার সারলেন তিনি। এবং সেই প্রচারে আমরা দেখতে পেলাম বাইক মিছিলে সামিল ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। আগামী সোমবার দিন বনগাঁ লোকসভা কেন্দ্রে বিধানসভা, কল্যাণী বিধানসভা এবং হরিণঘাটা বিধানসভার ভোট রয়েছে। তার আগে শেষ মুহূর্তের প্রচার আপনারা দেখতে পাচ্ছেন বাইক মিছিলে। দেখছেন সেই ছবি। বনগাঁ যে লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে এবং এখানে মতুয়া সম্প্রদায়ের একটা ভোট রয়েছে এবং সেটা কিন্তু এবারের যে লোকসভা নির্বাচন সিএ কার্যকর হওয়ার পর একটা বড় ফ্যাক্টর হতে চলেছে ভোট বাক্সে। শান্তনু ঠাকুর তিনি প্রচার কর্মসূচি সারছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভারতী, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই শান্তনু ঠাকুরের যখন নাম ঘোষণা হয়েছিল তারপরেই কিন্তু অসীম সরকার বিজেপি বিধায়ক বর্তমানে প্রার্থী, সেই অসীম সরকারের একটা অডিও ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলেছিলেন শান্তনু ঠাকুরকে কল্যাণী লোকজনরা ভোট দেবেন না, তারা শান্তনু ঠাকুরের সম্পর্কে তারা যে বীতশ্রদ্ধ বা তারা যথেষ্ট বিরূপ মনোভাব প্রকাশ করেন সে কথাই তিনি বলেছিলেন অসীম সরকার। ফলে সেক্ষেত্রে এই কল্যাণী হরিণঘাটায় কতটা ভোট পাবেন তা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে বিজেপির। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অন্তর্বর্তী জামিনের আবেদন। রেশন দুর্নীতিতে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক, আবেদন স্পেশাল সিবিআই আদালতের। এবং সেই আদালতে যে আবেদন জমা পড়েছে সেই স্পেশাল সিবিআই আদালতের আবেদনের তীব্র বিরোধিতা করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। তাদের আইনজীবীরা তার তীব্র বিরোধিতা করা হয়েছে। দুপক্ষের সওয়াল জবাবের পর শুনানি শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রায়দান স্থগিত রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, রেশন দুর্নীতিতে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক, আবেদন স্পেশাল সিবিআই আদালতে তীব্র বিরোধিতা করেছেন ইডির আইনজীবীরা। শুনানি শেষ, রায়দান স্থগিত। 21 বা 22 মে রায় ঘোষণা করবেন বিচারক। জ্যোতিপ্রিয় মল্লিক আবেদন জানিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিক তার শারীরিক কারণেও জামিনের আবেদন জানিয়েছিলেন। তার ওজন প্রায় 25 কেজি কমে গিয়েছিলেন বলে আইনজীবী জানিয়েছিলেন আদালতে দাঁড়িয়ে। রেশন দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মোদি আর অমিত শাহ গুন্ডামি করলে ববি হাকিমের সব ঘোটালা বেরিয়ে যাবে। হাওড়ায় ববি হাকিমকে এমনভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি এবং বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন সুকান্ত মজুমদার। বেলুর থেকে লিলুয়া পর্যন্ত রোড শো করেন এবং সঙ্গে ছিলেন রথীন চক্রবর্তী ও দলীয় কর্মী সমর্থকরা। সেখান থেকেই সরাসরি কলকাতা পুরসভার মেয়র রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিশানা করেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। সুকান্ত মজুমদার ঠিক কি হুঁশিয়ারি দিলেন, বিস্তারিত জানাও দর্শকদের। আজকে
প্রচারের শেষ দিন, অর্থাৎ হাওড়া লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই জমজমাট হয়ে উঠেছে। আজকে সকালবেলা জিটি রোড অর্থাৎ লিলুয়া থেকে লিলুয়া ভট্টনগর নীরপাড়া অব্দি একটি রোড শো ছিল সুকান্ত মজুমদারের মিটিং এর রোড শোর পরে তিনি একবারে চাঞ্চল্যকর তথ্য আছে যে ববি আক্তার মোদী এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে যদি কিছু যাওয়া হয় তাহলে ফিরাজ হাকিম যদি গুণনামা করে তাহলে তা দেখে নেবে এবং সেই বিষয়টাই মূলত তুলে ধরলেন। তাছাড়া আরো অনেক কিছু এই রাজ্য নিয়ে তিনি সরব হয়েছিল, পাশাপাশি এই বিষয়টাকে তিনি হাতিয়ার করলেন এবং যেহেতু এই হাওড়া ত্রিমুখী লড়াই তাই জন্য সুকান্ত মজুমদার রোড শো শেষে বলেন যে রতিন চক্রবর্তীকে যেমন দলীয় কর্মী সমর্থনে এসেছিলেন, মোদী আর অমিত শাহ গুন্ডামি করলে ববি হাকিমের সব ঘোটালা বের করে দেবে। অর্থাৎ তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় দুই হেভিওয়েট মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যদি কিছু করে তাহলে ববি হাকিমের যে গুন্ডামো করে তাহলে তার যে সেই সমস্ত ঘোটালা জিনিস, অর্থাৎ তার মানে বোঝাই যাচ্ছে এমন কিছু কেন্দ্রীয় সরকারের হাতে ববি হাকিমের যে আছে, যার জন্য এইভাবে সরাসরি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সম্পাদক এইভাবে হুঁশিয়ারি দিলেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। কি বলেছেন সুকান্ত মজুমদার আমরা শোনাবো। অবস্থা খারাপ, ভাইপো তাকে পছন্দ করে না, মনের দুঃখে সারাদিন থাকে, তাই নাম্বার বাড়ানোর জন্য এখন ভুলভাল এরকম বলছে। যখন এই অমিত শাহজি আর মোদিজি যদি সত্যি গুন্ডামি শুরু করে না, ফিরাদ হাকিম সাহেবের সমস্ত কিছু বেরিয়ে যাবে। কিভাবে মেয়েকে ডাক্তার বানিয়েছেন, কত টাকা দিয়ে ডাক্তার বানিয়েছেন, কোন মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন, কোন কোটায় ভর্তি করেছিলেন, আমরা এগুলো ব্যক্তিগত ব্যাপার নিয়ে বলতে চাই না। সেন বলছি নিজের অকাতের মধ্যে থাকুন। ওনার দলেরই নেতা বলেছিলেন অতি বেশি বড় বেরো না, ঝড়ে পড়ে যাবে, ঝড়ে পড়ে গেলে মুশকিল কিন্তু তখন। হাওড়ায় প্রচারে বেরিয়ে ফিরাদ হাকিমকে হুঁশিয়ারি করলেন সুকান্ত মজুমদার। মোদী আর অমিত শাহ গুন্ডামি করলে ববি হাকিমের সব ঘোটালা বেরিয়ে যাবে। হাওড়ায় প্রচারে ববি হাকিমকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তীর সমর্থনে প্রচারে যান সুকান্ত মজুমদার, আর সেখান থেকেই সরাসরি কলকাতার মেয়র রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে নিশানা করেন সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সুকান্ত মজুমদার বিজেপির প্রার্থী, রাজ্য বিজেপির সভাপতি, তার বক্তব্য যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তাঁরা যদি গুন্ডামি শুরু করেন তাহলে ফিরহাদ হাকিমের অনেক ঘোটালা বেরিয়ে যাবেন, তার ব্যক্তিগত অনেক তথ্য প্রকাশ্যে এনে দেবেন, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। কি বলবেন? আমি জানি না, তাহলে শুভেন্দু অধিকারী যখন ওই ভিডিওটা ভাইরাল করেছিলেন খবরের কাগজে মুড়িয়ে টাকা নেওয়ার, তখন কি ওরা গুন্ডা ছিলেন বা সাধু ছিলেন? আমার জানতে ইচ্ছে করছে, কারণ সারা দেশব্যাপী যতগুলোকে চোর বিজেপি বলেছে ততগুলোকে বিজেপি দলের নেতা বানিয়েছে। শুভেন্দু লিডার অফ অপোজিশন চোর বলেছিল বিজেপি, হেমন্ত বিশ্ব শর্মা চোর বলেছিল বিজেপি মুখ্যমন্ত্রী বানিয়েছে, নারায়ণ রায় কেন্দ্রের মন্ত্রী, অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের বুকে প্রফুল্ল প্যাটেলের ক্যাম্প বন্ধ করিয়ে দিয়েছে পদবিত। যাদেরকে বিজেপি চোর বলেছিল তারা কি অমিত শাহ নরেন্দ্র মোদী গুন্ডা ছিলেন না ভদ্রলোক ছিলেন? মানে ওনার কথা জানতে ইচ্ছা করে। আসলে সুকান্ত মজুমদার অবস্থা খারাপ হয়ে গেছে। শুভেন্দু অধিকারী এমন কাঠি মেরেছে, তার নিজের জায়গা বালুরঘাটে সুকান্ত মজুমদার জিততে পারবে না। দিলীপ ঘোষকে কার্যত বলির পাঠা করে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে হারার জন্য। সামগ্রিকভাবে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ঘ ছত্রাখান বিজেপি আজকে তার ডাবল জিততে হতে পারবে না। এইসব কথা বলে নির্বাচনের আগে হাওয়ায় বেঁচে থাকার চেষ্টা। হাওড়ায় ভয়ানক ভাবে হারবে। হাওড়ায় রতিন চক্রবর্তী যখন মেয়র ছিলেন কোনো কাজ করেননি মেয়র থাকাকালীন। হাওড়া পুরসভার জঞ্জাল নিকাশি ব্যবস্থা কার্যত তার আমলেই মুখ থুবড়ে ভেঙে পড়েছিল। তার খেসারত আজও হাওড়ার মানুষকে দিতে হচ্ছে। হাওড়ায় নির্বাচন করাতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, রাজভবনকে দিয়ে আটকে রেখেছে হাওড়ার ভোটটা। হাওড়ার মানুষ পরিষেবা, নাগরিক পরিষেবা থেকে হচ্ছে, বঞ্চিত। সেই ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ জানেন ভোট বাক্সে প্রতিফলিত হবে, আর সেটা বুঝতে পেরে এই ধরনের ভুলভাল কথা বলে সংবাদ মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করে লাভ হবে না। আর তো 15 দিন পরে না থাকবে ইডি, না থাকবে সিবিআই, না থাকবে এনআইএ, না থাকবে হাতে রাজনৈতিক ক্ষমতা। এগুলো স্থান ইতিহাসে রাখা ছাড়া কোথাও হবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল। ফিরে এলাম
বিরতির পর অধীরকে কড়া বার্তা মল্লিকার্জুন খার্গের। পার্টি লাইন না মানলে বাইরে যেতে হবে, তৃণমূলকে নিয়ে সিদ্ধান্ত নেবেন না অধীর, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। অর্থাৎ এক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, কারণ অধীর রঞ্জন চৌধুরী ভাষ্যতে আমাদের সকলেরই মনে রয়েছে এই রাজ্যে কিন্তু বারংবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন, কিন্তু সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একই রকমভাবে বলেছিলেন যে রাজ্যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে তার কোনো জোট নেই, কেন্দ্রে তিনি ইন্ডিয়া জোটে অবশ্যই ছিলেন, আছেন, থাকবেন। আজকে মল্লিকার্জুন খার্গের গলাতেও একই বক্তব্য। একদমই, এবং কংগ্রেসের হাইকমান্ডের তরফে এমন বার্তা কোথাও গিয়ে কিন্তু একেবারে সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে, তৃণমূলকে নিয়ে সিদ্ধান্ত নেবেন না অধীর, এমনটাই বলেছেন মল্লিকার্জুন খার্গে। অন্যদিকে তিনি বলেছেন পার্টি লাইন না মানলে বাইরে যেতে হবে, তৃণমূলকে নিয়ে সিদ্ধান্ত নেবেন না অধীর, এমনটাই মন্তব্য করতে শোনা গেল মল্লিকার্জুন খার্গে। তাহলে এই নির্বাচনের আগে এই রাজ্যের ক্ষেত্রে কংগ্রেসের যে অবস্থানটা তা কার্যত স্থির করে দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আজকে এতগুলো দফায় নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচন হয়ে যাবার পর এতদিন বাদে হাইকমান্ডের মনে পড়ল অধীর রঞ্জন চৌধুরীর যে অবস্থান, সেই অবস্থানে কিছু গন্ডগোল রয়েছে। কি বলেছেন মল্লিকার্জুন খার্গে আমরা প্রথমে শোনাবো দর্শকদের। अब ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं, जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे, तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। আপনারা শুনলেন, খুব সরাসরি বলেছেন মল্লিকার্জুন খার্গে, যদি কেউ পার্টির লাইন ফলো না করে, অনুসরণ না করে, তাহলে তাকে পার্টির বাইরে যেতে হবে। এবং এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে রয়েছে, অধীর রঞ্জন চৌধুরী তিনি কংগ্রেসের সঙ্গে নেই, এমনটাই বক্তব্য মল্লিকার্জুন খার্গের। রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভাস্বতী, দেখো এই অধীর রঞ্জন চৌধুরীর তৃতীয় এবং চতুর্থ দফায় সেই মুর্শিদাবাদ জেলার 3টি কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। চতুর্থ দফায় অধীর রঞ্জন চৌধুরীর ভোট ছিল, সেই ভোটের পর অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে না জিতলে রাজনীতি ছেড়ে দেব। আজকে মল্লিকার্জুন খার্গের মনে পড়ছে অধীর রঞ্জন চৌধুরী এতদিন ধরে মানে ঠিক তৃণমূল বিরোধী কথা বলছেন, কিভাবে দেখছো? একদমই তাই, এবং এর আগে এই যে ইন্ডিয়া জোটের সফলতা এ রাজ্যে, কোথাও গিয়ে বারবার অধীর রঞ্জন চৌধুরী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সংঘাত তা বারবার সামনে এসেছে, কিন্তু কংগ্রেস হাইকমান্ডের তরফে মল্লিকার্জুন খার্গে তিনিও কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এই বিষয়টা বরফ গলানোর চেষ্টা করেছেন। আরও একবার আপনাদের শোনাই অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলেছেন, মল্লিকার্জুন খার্গে তিনি ঠিক কি বলেছেন। ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं, जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे, तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही